এক নম্বর ডিসক্লেমার যেটা আমি আজকে যা বলবো এটার সাথে কোন সংস্কার কমিশনের বক্তব্য নয়, না জাতীয় ঐক্যমত্য কমিশন কিংবা সংবিধান সংস্কার কমিশন এর কোনোটারই কোন রকম সংযুক্তি নেই, এটা আমার ব্যক্তিগত অভিমত। দ্বিতীয় হচ্ছে, জাতীয় ঐক্যমত্য কমিশন যদিও এর সভাপতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, কিন্তু কার্যক্রমের দিক থেকে জাতীয় ঐক্যমত্য কমিশন স্বাধীনভাবেই কাজ করার চেষ্টা করেছে, সরকারের প্রতিনিধি হিসেবে নয়। ফলে সরকারের বক্তব্য বা সরকারের দায়িত্ব নিয়ে আমার পক্ষে সম্ভব হবে না। কথাটা বললাম এই কারণে যে দীর্ঘ সময় ধরে যে আলোচনাগুলো হয়েছে, সেই আলোচনায় যে বিষয়গুলো এসছে তার মধ্যে জেলুরের পক্ষ থেকে, সিজিএস এর পক্ষ থেকে 5টা বিষয় উল্লেখ করা হয়েছিল। অনেকেই সেগুলোর দিকে মনোযোগ দিয়েছেন, কিন্তু খানিকটা বাইরেও মনোযোগ দিয়েছেন। আমি তার কয়েকটা একটু বলবার চেষ্টা করব, কিন্তু এর বাইরেও কিছু কথা আছে। গণমাধ্যম কর্মীরা এখন চাপে আছেন। জেলুর একটা তালিকা দিয়েছেন, সম্পাদক, মালিক পক্ষ এবং সরকার। তার বাইরেও আরেকটা পক্ষ আছে। সেটাকে আপনি যেভাবেই চিহ্নিত করেন, সেটাকে আপনি সামাজিক শক্তি বলেন, ক্ষেত্র বিশেষে মবে যা রূপান্তরিত হয়, মোবিলাইজেশন থেকে এক জিনিস, মোবিলাইজেশন, মব আরেক জিনিস, কিন্তু সামাজিক শক্তির চাপ আপনারা কম বেশি দেখেন। সেটা লিখবার পরে দেখেন, না লিখেও দেখেন। এটা কেবল যে সাংবাদিকদের উপর চাপ তৈরি হচ্ছে তা নয়, এই চাপ তৈরি হয়েছে এবং এই চাপটা হচ্ছে যে কোনো রকম গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন আপনি একটা অথরিটেরিয়ান, বিশেষ করে অটোক্রেটিক রেজিম থেকে যখন আপনি ট্রানজিশনে যাবেন, সারা পৃথিবীর এক্সপেরিয়েন্স হচ্ছে যে কিছু কিছু ইনস্টেবিলিটি তৈরি হয়, কিছু কিছু ফোর্সেস তৈরি হয়, কিছু শক্তি তার মতো করে কাজ করার চেষ্টা করে এবং তার কিছু কিছু রিফ্লেকশন দেখা যায়। বাংলাদেশে যা ঘটছে সেটা সেই অর্থেই আমি বিবেচনা করি। অন্যান্য অনেক ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে এই ধরনের ট্রানজিশনের সময় এই শক্তিগুলো পরস্পরের মধ্যে সংঘাতে যুক্ত হয়েছে এবং এক ভয়াবহ রকম সহিংসতার পর্যবসিত হয়েছে। আমাদের সকলকেই স্বীকার করতে হবে যে গত 1 বছরে বাংলাদেশে বিভিন্ন রকম সহিংস ঘটনা সত্ত্বেও সাধারণত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের সময়, বিশেষত দীর্ঘ সময় ধরে একটি কর্তৃত্ববাদী সরকার এবং ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র থেকে যখন আপনার সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে, তখন এরকম ট্রানজিশনের সময় যতটা ভয়াবহ পরিস্থিতি হতে পারত, সৌভাগ্যবশত আমরা সেটাতে পা দিইনি। এই জন্য রাজনৈতিক শক্তিগুলোকে ধন্যবাদ দেওয়া দরকার। সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব ততটা করা হয়েছে বলে আরেকটু বেশি করতে পারলে ভালো হতো, কিন্তু তারপরেও এখন পর্যন্ত যে পরিস্থিতি, তাতে আমি অন্যান্য যে কোনো দেশে ডেমোক্রেটিক ট্রানজিশনে, যেখানে বিশেষত অটোক্রেটিক রেজিম খুব ভায়োলেন্টলি রেসপন্ড করেছে, সে সমস্ত কেন্দ্র বড় রকমের সহিংসতার দিকে গেছে। আমরা সেটা যাইনি, সেটা সৌভাগ্যের বিষয়। সেই কারণে আমি এই সামাজিক শক্তিটার কথা বললাম। আমি তাদের জাস্টিফাই করছি না, কিন্তু এই শক্তিটাও সাংবাদিকতার জন্য একটা বড় রকমের হুমকি হিসেবে উপস্থিত হয়েছে। এটা আপনাকে বিবেচনা করতে হবে। সরকার, মালিক পক্ষ এবং সম্পাদকের বাইরেও এইরকম একটা শক্তি তৈরি হয়েছে, যে শক্তিটা আপনাকে বিভিন্ন ভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এটা আমাদের সকলের ধর্তব্যে নেওয়া দরকার। প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে দীর্ঘদিন যাবতই আমরা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি এবং শেষ পর্যন্ত তা অর্জনের পথে বড় রকম বাধা তৈরি হয়। তার একটা বড় কারণ হচ্ছে এই যে বাংলাদেশের মিডিয়াগুলো আসলে কর্পোরেট এন্টিটি হিসেবে ইমার্জ করে নাই। আমি জানি অনেকেই কথাটা শোনার পর একটু ক্ষুব্ধ হবেন আমার প্রতি। বাংলাদেশের গণমাধ্যমগুলো, গণমাধ্যমের হাউসগুলো যদি শুধুমাত্র মিডিয়ার কর্পোরেট ইন্টারেস্ট পার্সু করতেন, তাহলে এই পরিস্থিতি হতো না। আপনি খেয়াল করে দেখুন
বাংলাদেশের অধিকাংশ মিডিয়া হাউস, অধিকাংশ সবগুলি নয়, তবে অধিকাংশের ক্ষেত্রে যেটা হয় সেগুলি হচ্ছে এই মিডিয়া হাউসগুলো অন্যান্য ব্যবসা বাণিজ্য সুরক্ষার ব্যবস্থা করে, শিল্ড হিসেবে ব্যবহৃত হয়। যতক্ষণ পর্যন্ত সেটা হবে ততক্ষণ পর্যন্ত আপনি মিডিয়ার স্বাধীনতার কথা যাই বলেন না কেন, এই এই ধরনের পুঁজির রক্ষাকর্তা, এবং শুধু পুঁজি না, সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে তাদের ইমিডিয়েট ইন্টারেস্ট প্রোটেক্ট করা ছাড়া গণমাধ্যমগুলো খুব একটা ভালো ভূমিকা পালন করতে পারছে না। সিজিএস এর পক্ষ থেকে আমরা একটি মিডিয়া ওনার্সদের একটা স্টাডি করেছিলাম কয়েক বছর আগে, আপনারা দেখতে পারেন। সেটা এখনো ইফেক্টিভলি আমার কাছে মনে হয় যে কাজে দেবে। এই কারণে যে ধরুন আমি খুব ব্লান্টলি বলি, এখানে উপস্থিত কতজন লোক বলতে পারবেন নিউ ইয়র্ক টাইমসের মালিককে, কতজন লোক বলতে পারবেন আশাই সম্বুরের মালিককে, কতজন লোক বলতে পারবেন ওয়াশিংটন পোস্টের মালিককে, এলএ টাইমসের মালিককে, শিকাগো ট্রিবিউনের মালিককে, গার্ডিয়ানের মালিককে বলতে পারবেন না। কিন্তু আপনি আমাকে বলে দিতে পারি, আপনাদেরকে প্রত্যেককে বলতে পারবেন বাংলাদেশের যতগুলি সংবাদপত্র আছে প্রত্যেকটার মালিকের নাম এবং তাদের কি কি রাজনৈতিক অভিলাষ আছে বলতে পারবেন আপনারা। তার কারণটা কি? কারণ হচ্ছে তাকে কিন্তু আপনি সম্পাদক হিসেবে চেনেন না, তাকে আপনি সংবাদপত্রের মালিক হিসেবে চেনেন না, আপনি তাকে চেনেন অন্য ব্যবসার কারণে। যতদিন পর্যন্ত এই অবস্থা থাকবে আপনি যেভাবেই বলেন না কেন, আমি জানি এটা খুব আনঅর্থোডক্স অ্যাপ্রোচ, আমি বলি যে যতদিন পর্যন্ত আপনি সংবাদপত্রের মালিকের নাম ধরে চিনবেন ততদিন পর্যন্ত সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা খুব দুর্বহ হবে, অসম্ভব না হলো। আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে বলি, আমার শিক্ষার্থীদেরকে বলেছি, আমি যদিও এখন সাংবাদিকতা পড়ানোর সুযোগ পাই না, দি পোস্ট বলে একটা মুভি আছে, সেটা দেখার জন্য পেন্টাগন পেপারস নিয়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল তখন ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমসের ভূমিকা নিয়ে। হ্যাঁ, নিউ ইয়র্ক টাইমস বা ওয়াশিংটন পোস্ট কি করে, তারা আসলে বড় পুঁজির রক্ষাকর্তা, কিন্তু সে জমি দখলের রক্ষাকর্তা নয়, এটা আপনাকে বুঝতে হবে। এই কর্পোরেটাইজেশনটা না হওয়ার জন্য, এই যে আমরা বলছি যে সাংবাদিকের চাকরির বেতন হয় না, কারণটা কি? কারণ হচ্ছে যে প্রক্রিয়ায় যে কারণে গণমাধ্যম তৈরি হচ্ছে সেই একই জিনিস আপনি স্থানীয় সাংবাদিককে বলে দেন যে আপনাকে একটা কার্ড দেওয়া হয়েছে, বাদ বাকিটা আপনার করে খান। এগুলো খুব অপ্রীতিকর, আমি জানি। বিশেষত আপনারা যারা সংবাদপত্র গণমাধ্যমের সাথে যুক্ত তারা বোঝেন, জানেন, কিন্তু বাইরের লোকজন যখন বলেন তখন আপনাদেরকে সেটা পীড়িত করে, আমাকেও করে। একসময় সাংবাদিকতায় যুক্ত ছিলাম, শিক্ষকতা করার চেষ্টা করেছি দেশে এবং দেশের বাইরে। প্রশ্নটা হচ্ছে ওই জায়গায় যে আগে আপনাকে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলতে হলে আমাকে বুঝতে হবে যে গণমাধ্যম আমি কাকে বলবো, যে ভেস্টেড ইন্টারেস্ট প্রোটেক্ট করার ইকুইপমেন্ট হিসেবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সাংবাদিকদের কাছে আমি মাঝে মাঝে প্রশ্ন করি, আপনার একবার আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করুন তা আপনি সাংবাদিক না রাজনীতিবিদ? আপনাদের মনে আছে এই কিছু 1 বছর আগের ঘটনা, জুলাই আন্দোলনের সময় সাংবাদিকদেরকে ডেকে প্রধানমন্ত্রী একটা বৈঠক করেছিলেন না? উপস্থিত তারা কি বলেছিল আপনারা তো জানেন, তাই তো? ওইটা সাংবাদিকতা? ওইটাকে আমি সাংবাদিকতা বলবো? রক্ষা করবো তাকে? আপনি বলুন আমাকে। বাংলাদেশের সুব্রতদা উল্লেখ করেছে, বাংলাদেশের ইউনিয়নগুলো, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্ট, ঢাকা ইউনিয়ন অফ জার্নালিস্ট, যাই বলেন আপনি, সিইউজি, সমস্ত এগুলো তো দলীয় ভাবে বিভক্ত হতে 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 কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আপনি দেখুন। শুধু তাই না, এই প্রশ্নগুলো আপনার করবো না, তারপরে আমরা বলবো যে সাংবাদিকতার জন্য আপনি অন্যের কাছে চাইবো, অবশ্যই চাইব। বাংলাদেশে একটি সম্পাদকদের পরিষদের পাল্টা বিকল্প দাঁড় করানো হয়েছে রাজনীতির জন্য। প্লেইন অ্যান্ড সিম্পল জিনিস হচ্ছে তার রাজনীতির জন্য, একটা দলীয় বিবেচনায়। ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্ট 2 ভাগ, ঢাকা ইউনিয়ন অফ জার্নালিস্ট 2 ভাগ, তারা
না ট্রেড ইউনিয়নের ভূমিকা পালন করে, না রাজনৈতিক দলের ভূমিকা পালন করে। এত মানে অপ্রীতিকর যে বলা খুব দুরূহ হয়ে যায়। আমি এই কথাগুলি বলছি কেন? প্রথম কথা হচ্ছে যে সাংবাদিকরা যদি, প্রত্যেক সাংবাদিক ব্যক্তি হিসেবে, নাগরিক হিসেবে অবশ্যই রাজনীতি করবেন, অবশ্যই করবেন। আপনার কি মনে হয় না যে বাংলাদেশের বাইরে, বিশেষ করে ধরেন আমি নিউ ইয়র্ক টাইমসের কথা বললাম, ওয়াশিংটন পোস্টে, এইখানে যারা আছেন তারা ভোট টোট দেন না? অবশ্যই ভোট দেন, কোনো না কোনো পার্টিকে অবশ্যই ভোট দেন। আমি নিশ্চিত তারা নিয়মিত ভাবে ভোট দেন। কিন্তু আপনি কি বলতে পারবেন যে কে কোন পার্টি করে? পাচ্ছি না কেন? তার লিঙ্কটা বোঝা যায়। হ্যাঁ, লিঙ্কটা বোঝা যায়, অমুকে ডেমোক্রেট, অমুকে রিপাবলিকান, অমুকে কনজারভেটিভ, অমুকে লিবারেল, এরকম আমরা বলি টুলি। আমাদের দেশ তো দল ধরে বলতে পারি। একটি রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণার জন্য তৈরি করা মিডিয়া সেলের সদস্য হওয়া সাংবাদিক, এবং তিনি দাবি করছেন যে তিনি সাংবাদিক। আমি জানি খুব অপ্রীতিকর শোনাচ্ছে, আমি সরি, আমি বলতে হচ্ছে এগুলো, যে এই হচ্ছে আপনার সাংবাদিকতার জায়গা। এই যে সোশ্যাল মিডিয়ার ইমার্জেন্সটা ঘটেছে, কেন ঘটেছে? ঘটেছে তার একটা কারণ তো হচ্ছে সারা পৃথিবীতেই ঘটছে, মিসইনফরমেশন, ডিসইনফরমেশনের জায়গা তৈরি হচ্ছে, হবে স্বাভাবিক। টেকনোলজি তো আপনি আটকে রাখতে পারবেন না। যখন প্রিন্ট মিডিয়া এসছে সবাই বলেছে, যখন রেডিও এসছে সবাই বলছে যে এইবার আর কেউ পত্রিকা পড়বে না, যখন অনলাইন শুরু হয়েছে এইবার আর কেউ পত্রিকা পড়বে না। পত্রিকা পড়বে, পত্রিকা তখন তখন যখন আপনার ক্রেডিবিলিটিটা থাকবে। এই ক্রেডিবিলিটিটা এখন পর্যন্ত, শেষ পর্যন্ত দেখুন আমরা সকলে কি করি, যাই শুনি, যাই দেখি সোশ্যাল মিডিয়া, শেষ পর্যন্ত ক্রস চেক করি কোথায়, কতগুলি স্ট্যান্ডার্ড, কতগুলো পরিচিত নিউজ মিডিয়ার কাছে কিন্তু আমরা যাই। সেটা বিবিসি হোক, নিউ ইয়র্ক টাইমসই হোক, কি আপনার গার্ডিয়ানই হোক, কি আপনার সিএনএনই হোক, হ্যাঁ, তাদের অনেক ডেফিসিয়েন্সি আছে, তারপরে কিন্তু আমরা যাই। কারণ হচ্ছে ক্রেডিবিলিটিটা, এই ক্রেডিবিলিটি জায়গাটা তৈরি হচ্ছে না কেন? শুধুমাত্র মানে আমরা অবশ্যই এই যে সুযোগটা তৈরি হয়েছে, আমরা সবকিছু কেন সরকারের কাছে চাইছি। একটা অন্তর্বর্তী সরকার সবকিছুই করে দেবেন কেন? এখানে একটা প্রশ্ন উঠেছে, রাজনীতিবিদরা কি প্রতিশ্রুতি দিতে পারছেন যে তারা ক্ষমতায় গেলে, ক্ষমতার বাইরে থাকলে ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মতো ব্যবস্থা করে নিশ্চিত করতে পারবেন? এটা কোন সংস্কার কমিশন প্রস্তাব দিল অথবা না দিল তাতে কি যায় আসে? আমাকে একটু বলুন তো, কেন রাজনীতিবিদরা, এই দেশের রাজনীতিবিদরা 53 বছর পরে বলতে পারছেন না যে আমি ক্ষমতায় গেলে আমি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, বিল অফ রাইটস করবো? সেটার জন্য কমিশনের কাছে বসে থাকতে হবে, সেটার জন্য 9 জন 6 জন লোক প্রস্তাব করবেন, তারপরে 2 মাস ধরে আলোচনা হবে, তারপরে ওনারা একমত হবেন, তাতে ঐক্যমত তৈরি হবে, সেখানে আবার নোট অফ ডিসেন্ট থাকবে কিনা সেই সব প্রশ্ন। এই কথাটা বলছেন না কেন আপনারা? সাংবাদিকরা বলছেন না কেন রাজনীতিবিদদেরকে? আমি আপনারা বললাম কারণ আমি এখন সাংবাদিকতা করি না, একসময় করতাম, করতে পারলে ভালো হতো, কিন্তু এই প্রশ্ন তো কেউ তুলছেন না। বাংলাদেশ তো চালাবে রাজনীতিবিদরা, অন্তর্বর্তী সরকার তো চালাবে না। এই জন্য তো এর নাম অন্তর্বর্তী সরকার। বিরাট একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে অর্জন, সেই অর্জনের সবটাই আপনারা, এই সরকার করবে। রাজনৈতিক সংস্কৃতির বদল হবে না। সাংবাদিকতার মধ্যে আপনারা, আমি বিষয়ের সাথে জিজ্ঞাসা করি, 16 বছর ধরে যে পরিস্থিতি মোকাবেলা আপনারা করেছেন, কেন ইউনিয়নের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে, সিভিল সোসাইটিকে যুক্ত করে এমন একটা কিছু তৈরি হলো না যারা আসলে গত 16 বছরকে রিভিউ করলেন? কেন, কি পরিস্থিতিতে মিডিয়াগুলি এই ভূমিকা পালন করেছে? কারণ একটা তো আছে,
5টা কারণ নিশ্চয়ই আছে, 10টা কারণ নিশ্চয়ই আছে। এই জন্য আমি কেন বাইরের কাছে যাব, বাইরের মধ্যে আমি বোঝাচ্ছি কেন সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিকের মালিক পক্ষ, সম্পাদক পরিষদ বলেন, আপনি সাংবাদিক ইউনিয়ন বলেন, তারা তো একসাথে হয়ে বসতে পারতেন। 1 বছর তো গেছে, বসেছেন তারা, বসে বলুন যে 16 বছর আমরা এই ব্যবস্থা মোকাবেলা করেছি, এই অন্তর্বর্তী সরকার চলে যাবে, একটা রাজনৈতিক সরকার আসবে, রাজনৈতিক মানে দলের সরকার আসবে, এটাও রাজনৈতিক সরকার, কোনো কিছু রাজনৈতিক কিছু না, দলের সরকার আসবে তো, এটা তো আমরাও চাই, দলেরই সরকার আসুক। আপনি চান, আমি চান, নাগরিকরা চান। তখন কি এই অবস্থায় মোকাবেলা করবো না, তার ব্যবস্থাটা কে নেবে? কারণ অন্তর্বর্তী সরকার 10টা আইন করে দিয়ে গেল, কি হবে বলে আমাকে? সেটা পার্লামেন্টে যাবে, সেই পার্লামেন্টে সেই অর্ডিন্যান্স যদি রেটিফাইড না হয় তাহলে ওটার কোনো 2 পয়সা দাম নেই, 2 পয়সা দাম নেই। আমি জানি খুব হার্শ ল্যাঙ্গুয়েজ, তাহলে আইন দিয়ে কিভাবে হবে? আপনি কালচার বদলাচ্ছেন না, মালিকানার ধরন বদলাচ্ছেন না, দখল একজনের কাছ থেকে আরেকজনের দখলে যাচ্ছেন, সম্পাদক বদল হয়ে যাচ্ছে, তাই না? আপনি যে সম্পাদক হিসেবে দায়িত্ব নিচ্ছেন যে কাগজটা, তার গত 16 বছরের ভূমিকা, গত 20 বছরের ভূমিকা, 25 বছরের ভূমিকা একটা আছে। আপনি কি প্রথম দিন সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে একটা এডিটোরিয়াল লিখে বলেছেন যে এখন থেকে আমি এইটা গত 16 বছরে এই পত্রিকার ভূমিকা ডিজাইন করি? কেউ তো করলেন না, কেউ করলেন না। এই প্রশ্নগুলো আমি তুললাম এই কারণে, এগুলো রেলেভেন্ট। এই কি অর্থে রেলেভেন্ট? প্রেস কাউন্সিল হবে কি হবে না, প্রেস কাউন্সিল হওয়া না হয় খুব একটা পার্থক্য ঘটবে না। ইন্ডিপেন্ডেন্ট কমিশন যদি করা যায়, পাওয়ারফুল, সেটা যদি ওয়ার্ক করে তাহলে হবে। এটা হয়তো গভর্নমেন্ট করে দিয়ে যাবে, নেক্সট গভর্নমেন্ট এটা কি করবেন আল্লাহই মালুম, সেটার উপর ভরসা করা যাবে না। সেলফ রেগুলেটরি ফ্রেমওয়ার্ক কথাটা আমি খুব একটা পছন্দ করি না। এগুলি আসলে প্রিন্সিপালের প্রশ্ন, প্রিন্সিপাল হিসেবে বিবেচনা করেন একটা মিডিয়া তার প্রিন্সিপালের জায়গায় দাঁড়িয়ে আছে কিনা। আপনি যতই রেগুলেটরি মেকানিজম করেন, তার হিসেবে তৈরি করেন, লিখিত ভাবে যদি কোন রকম পত্র পত্রিকার কোন নীতিমালা তৈরি হয়ে লাভ হবে না। এটা স্টাইল শিট না যে আপনি মানে লেবার লিখতে ও ইউ লিখবেন না, ইউ লিখবেন না, এটা আপনি একটা স্টাইল শিট তৈরি করতে পারেন, কিন্তু প্রিন্সিপাল তো আপনি একবারই তৈরি হবে। সেই প্রিন্সিপালের জায়গাটা ভাবুন। এই সুযোগটা 1 বছর পরে আমি খালি বিস্মিত হই মাঝে মধ্যে যে সবটাই অন্তর্বর্তী সরকার করবেন। আমি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব থেকে তাদের অব্যাহতি দিতে চাচ্ছি না, প্লিজ। আমি সেই জন্য প্রথমে এই সরকারের দায়িত্ব আমার নয়, কারণ অনেক ঘটনা ঘটছে যেগুলো আমি তীব্রভাবে সমালোচনা করেছি, করতে থাকবো। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের গণমাধ্যমের দীর্ঘদিনের সংগ্রামের জায়গা থেকে বাস্তবতা বিবেচনা করে অভ্যন্তরীণ ভাবে কেন মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সিদ্ধান্তটা 365 দিনও নিতে পারলেন না যে আসেন আমরা আলাপ আলোচনা করে দেখি বিগতটা কেন ভবিষ্যতে ঠেকাবো। আমরা বসে থাকলে আইন হবে, একটা কমিশন হবে, একটা প্রতিষ্ঠান হবে, একটা কিছু তৈরি হবে, তারপরে ওনারা এসে আমাদেরকে রক্ষা করে দেবে। We are the one we have been waiting for, এই বলে দাঁড়ালেন না কেন? আমরা আমাদের জন্যই অপেক্ষা করছিলাম। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যখন যাবেন তারা কি আচরণ করবেন অতীত তার ইন্ডিকেশন। আশা করি হয়তো হবে না ভবিষ্যতে। আশা তো আপনার কৌশল নয়, আশা তো আপনার সুরক্ষা নয়। আমাকে আপনাকে সেটাই বিবেচনা করতে হবে। প্রতিষ্ঠান আমরা তৈরি করব, প্রতিষ্ঠান জরুরি। আমি রাষ্ট্রবিজ্ঞানের ইনস্টিটিউশনালিস্ট বলে নিজেকে মনে করি। প্রতিষ্ঠান জরুরি,
আপনি কোয়াজি জুডিশিয়াল বডি করেন। এই যে যেমন এইখানে 5 নম্বর প্রশ্ন হচ্ছে যে এতগুলো কমিটি করার পর আশানুরূপ ফলাফল দেখা যাচ্ছে না কেন? বাংলাদেশের এতগুলি মিডিয়া, এতগুলি সংবাদপত্র, আপনারা একটু তদন্ত করেন না, কেন হচ্ছে না? বলেন না, আমাদের সবাইকে বলেন। আমি আমাদেরকে বলতে আমি বুঝেছি আমি রিডার, আমি অডিয়েন্স। আমাকে বলেন তো যে এত কিছুর পর হচ্ছে না কেন? এইটা খোঁজার জন্য কি বাধা পেয়েছেন আপনি? তাহলে বাধা পেয়ে থাকলে সেটা বলেন যে এইটা খুঁজতে গিয়ে আমি বাধা পাচ্ছি। এটাই খুঁজতে দেয় না এই সরকার বা ওই মালিক বা ওই সামাজিক শক্তি। বলেন। আমি বরঞ্চ সেই কথাগুলি বলি যে 1 বছরে না হোক, আগামী 6 মাসে, 6 মাসে না হোক 9 মাসে, যত মাস সময় আছে একটু সোল সার্চিং করা দরকার। আসেন সকলে মিলে চেষ্টা করি। এই সুযোগটা সুযোগ ততক্ষণ যতক্ষণ আমরা এটাকে সুযোগ বলে মনে করি। এটা সুযোগ ততক্ষণ নয় যতক্ষণ এই অন্তর্বর্তী সরকার আছে। সেইটাই বিবেচনা যদি আমরা করতে পারি সকলে মিলে চেষ্টা। সেখানে সিভিল সোসাইটির রোল আছে, কিন্তু সাংবাদিকদের রোল সবচেয়ে আগে। মালিকদেরও একটা রোল আছে। সব মালিককে আমি এক কাতারে ফেলবো না। তাহলে সকলে মিলে আসেন এই প্রশ্নগুলোর মোকাবেলা করি নিজেরা। এটা সেলফ রেগুলেশন নয়, এটা প্রিন্সিপাল। আমরা ভবিষ্যতে আমাদের সুরক্ষা আমরাই করব, সেটা ওয়েস্ট বোর্ডের প্রশ্নই হোক, বাইরের চাপ হোক, টেলিফোন হোক, মধ্যরাতের নির্দেশ হোক, সবকিছুর কথা ভাবুন। সবকিছু আমরা আমাদেরই করতে হবে। আমরা যদি না করি তা হবে না। এই সুযোগ, আবারও বলি, এই সুযোগ ততক্ষণ সুযোগ যতক্ষণ আমরা করব। এর বাইরে গিয়ে কোনো সুযোগ নেই। অনেক রক্ত, অনেক আত্মদানের মধ্যে দিয়ে আমরা সবে এখানে এসেছি। তো প্রত্যেকেরই আমাদের প্রত্যেকের ভূমিকা আছে, আর একটু ভূমিকা পালন করতে হবে, সেটা ভবিষ্যতের জন্য। 1 বছর আগে যারা প্রতিরোধ করেছেন, লড়াই করেছেন 16 বছর ধরে, ভবিষ্যতের কথা ভেবে আসেন আরেকবার ভবিষ্যতের কথা ভাবি। আশা করি আপাত দৃষ্টি সব অপ্রীতিকর কথা আপনারা আমার কাছ থেকে শুনে ক্ষুব্ধ হবেন না। আমি কোন রকম পক্ষ অবলম্বন করার জন্য বলছি না। এটা আমার কাছে মনে হয়েছে স্বভাবত সাংবাদিকতা করার অভিজ্ঞতা, শিক্ষকতা করার সুযোগ লাভ, সেগুলোর থেকে এই রিয়েলাইজেশনটা। সেভাবেই বিবেচনা করবেন আশা করি। সেই কথা বলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজকে অসংখ্য